রাজধানীতে আজও রাস্তায় প্রতিবাদ বিক্ষোভ করেছে ব্যাটারি চালিত রিকশা চালকরা। জুরাইনে অটো রিকশা চালকদের সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাল্টাপাল্টি ধাওয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার শেল ছুড়ে পুলিশ। এ ঘটনায় কয়েকজনকে আটক করা হয়েছে। অবরোধের কারণে বন্ধ হয়ে যায় পদ্মা সেতু হয়ে রেল যোগাযোগ। শুক্রবার বেলা 11টার দিকে রাজধানীর জুরাইনে সড়ক ও রেলপথ অবরোধ করেন ব্যাটারি চালিত অটোরিকশার চালকরা। হাইকোর্টের নির্দেশনা প্রত্যাহারের দাবি জানান তারা। 1.5 ঘন্টা পর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের সরিয়ে দিতে চাইলে দুই পক্ষের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কয়েক রাউন্ড টিয়ার শেল ছোড়ে পুলিশ। আতঙ্কে বন্ধ হয়ে যায় আশপাশের দোকানপাটও। ভোগান্তিতে পড়েন ব্যবসায়ীরা। আমাদের সাধারণ মানুষের ব্যবসার ক্ষতি হইতাছে, রাস্তা চলাচল করতে নামাজ পড়তে যেতে পারতাছি না, অনেক কষ্ট হইতাছে, ভোগান্তি হচ্ছে। এটা কিছুতে আন্দোলন করা তাদের গ্রহণযোগ্যতা হচ্ছে না, কারণ এগুলি একটু কিছু হইলে তারা আন্দোলনে নেমে যায়। এটা কোথা থেকে তারা উস্কানি পাচ্ছে। এ ঘটনায় বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ। অবরোধকারীদের মধ্যে দুষ্কৃতিকারী থাকতে পারে বলে ধারণা পুলিশের। অটো চালক শ্রমিকদের ছদ্মবেশে বিভিন্ন স্বার্থান্বেষী মহলের কিছু লোকজন এদিকে প্রবেশ করেছে বলে মনে হয়। তাদেরকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। যদি পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করে এবং নগরবাসীর স্বাভাবিক জীবনযাপনের বাধা সৃষ্টি করে, তাহলে আমরা সর্বোচ্চ ব্যবস্থা নিতে বদ্ধপরিকর। এদিকে অটোচালকদের আন্দোলনের কারণে জুরাইন রেল স্টেশনে আটকে যায় নারায়ণগঞ্জ কমিউটার ট্রেন। একই কারণে খুলনাগামী নকশিকাথা কমিউটার ট্রেনটি কমলাপুরের স্টেশনে আটকা পড়ে। বন্ধ হয়ে যায় পদ্মা সেতু হয়ে রেল যোগাযোগ। সকাল 11টা 20 থেকে আমাদের জুরাইনে রেল লাইন অবরোধ করে রাখছে অটোরিকশার শ্রমিকরা, যে কারণে আমরা আমাদের যে শিডিউল অনুযায়ী বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাওয়া এবং ঢাকা অভিমুখী ট্রেন আসা, সেই ট্রেন চলাচলগুলো বন্ধ আছে। মঙ্গলবার ঢাকা মহানগর এলাকায় ব্যাটারি চালিত রিকশা 3 দিনের মধ্যে বন্ধ করতে নির্দেশ দেন হাইকোর্ট। এরপর থেকেই আন্দোলনে অটো চালকেরা। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রোববার শপথ নিচ্ছেন নতুন প্রধান নির্বাচন কমিশনার ও 4 কমিশনার। সেদিন বেলা 1:30টায় সুপ্রিম কোর্টে তাদের শপথ পড়াবেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। এরই মধ্যে প্রস্তুতি নিয়ে রেখেছে আদালত। এর আগে বৃহস্পতিবার অবসরপ্রাপ্ত সচিব এএমএম নাসির উদ্দিনকে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়। মন্ত্রিপরিষদ সচিব ডক্টর শেখ আব্দুর রশিদের সই করা প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, প্রধান নির্বাচন কমিশনার নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এছাড়া আরেক প্রজ্ঞাপনে 4 জন নির্বাচন কমিশনার নিয়োগের বিষয়টিও জানানো হয়। নতুন কমিশনাররা হলেন সাবেক অতিরিক্ত সচিব মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার, সাবেক জেলা ও দায়রা জজ আব্দুর রহমানেল মাসুদ, সাবেক যুগ্ম সচিব বেগম তহমিনা আহমেদ এবং অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। নির্বাচন কমিশন গঠন হয়ে গেছে, এখন সরকার ধাপে ধাপে নির্বাচনের দিকে এগিয়ে যাবে বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন এবং ভূমি উপদেষ্টা এএফ হাসান আরিফ। বিকেলে রাজধানী শেরেবাংলা নগরে বিআইসিসিতে এশিয়ান আন্তর্জাতিক বাণিজ্য মেলার পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। হাসান আরিফ বলেন, নির্বাচন কমিশনে যারা নিয়োগ পেয়েছেন তারা সবাই অভিজ্ঞ। নতুন কমিশন ভালো নির্বাচন উপহার দিতে পারবে বলেও আশা জানান উপদেষ্টা। এ সময় তিনি জানান, দেশি বিদেশি পর্যটকদের আকর্ষণ করার চেষ্টা করছে সরকার। একই সাথে আন্তর্জাতিক পর্যটকরা এদেশে সম্পূর্ণ নিরাপদ বলেও মন্তব্য করেন পর্যটন উপদেষ্টা। নির্বাচন কমিশন তো পার্ট অফ সংস্কার আগাতে থাকলো। তারপরে ওরা সংস্কার করলে আইন কানুনের সংস্কার, রাজনৈতিক দলগুলির ব্যাপারেও তাদের কিছু মন্তব্য, বক্তব্য, মতামত, অভিমত থাকতে পারে, সেগুলি সব জায়গাতেই সংস্কার। গণহত্যার বিচারের পর আওয়ামী লীগকে নির্বাচনে স্বাগত জানানো হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মার্কিন সাময়িকী টাইম ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে কথা জানান তিনি। বৃহস্পতিবার প্রকাশিত ওই সাক্ষাৎকারে অন্তর্বর্তী সরকারের প্রধান বলেন, আওয়ামী লীগকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য স্বাগত জানানো হবে, তবে তার আগে জুলাই আগস্টে ছাত্র আন্দোলনে হতাহতের ঘটনায় জড়িত দলটির নেতাকর্মী ও তাদের সহযোগীদের সবার বিচার নিশ্চিত করা হবে, জবাবদিহির আওতায় আনা হবে। বিচারে অপরাধী প্রমাণ না হলে তারা নির্বাচনে অংশগ্রহণের অধিকার পাবে। ভারতে বসে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা গুজব ছড়িয়ে উস্কানি দিচ্ছেন বলে অভিযোগ করেছেন
বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শুক্রবার বিকেলে নয়াপল্টনের সমাবেশে তিনি এ অভিযোগ করেন। গণ অভ্যুত্থানের সময়ে শ্রমিক রিকশা চালকদের হত্যার প্রতিবাদে নয়াপল্টনে সমাবেশ করে জাতীয়তাবাদী অটোরিকশা ভ্যান চালক দল। সেখানে রুহুল কবির রিজভী আন্দোলনে নিহত 97 শ্রমজীবী পরিবারের দায়িত্ব নেওয়া এবং আহতদের চিকিৎসার ব্যবস্থা করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান। তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগের নেতারা কারাগারে বসে গার্মেন্টস খাতে অস্থিরতা তৈরি করছেন। সরকারের উপদেষ্টারা জনবিচ্ছিন্ন মন্তব্য করে রিজভী বলেন, তারা জনগণের কাছে যান না। এই মিথ্যাচার দিয়ে তিনি যেমন 15 বছর মানুষ খুন, গুম, গুপ্ত হত্যা, ক্রাস ফায়ারে হত্যা মেরেছেন, আর জনগণের সামনে এসে নিজে কান্নাকাটি করেছেন। তিনি ঘাতক, তিনি কসাই, তিনি হত্যাকারী, তিনি নরপিশাচ, কিন্তু জনগণের কাছে এসে অভিনয় করেন, মাঝে মাঝে চোখ দিয়ে পানি ফেলে। স্বামীকে মৃত দেখিয়ে হত্যা মামলা দায়েরকারী কুলসুম বেগম সহ 3 জনকে জবানবন্দি নেয়ার জন্য আদালতে পাঠিয়েছে আশুলিয়া থানা পুলিশ। বৃহস্পতিবার তাদের কক্সবাজার থেকে আটক করা হয়। কুলসুমের দাবি, চাকরির প্রলোভন দেখিয়ে মিথ্যা মামলাটি করিয়েছিলেন তার সঙ্গে থাকা 2 ব্যক্তি। যদিও এসব অভিযোগ অস্বীকার করেন তারা। 5 আগস্ট ঢাকার আশুলিয়ার বাইপাল এলাকায় ছাত্র জনতার আন্দোলনে স্বামী আলামিন নিহত হয়েছেন এমন দাবি করে 24 অক্টোবর শেখ হাসিনা সহ 130 জনের নামে মামলা করেন তার স্ত্রী কুলসুম বেগম। আদালতের নির্দেশে 8 নভেম্বর আশুলিয়া থানায় নথিভুক্ত হয় মামলাটি। 5 দিন পর আশুলিয়া থানায় হাজির হন আলামিন। অভিযোগ করেন, তাকে মৃত দেখিয়ে মিথ্যা মামলা দায়ের করেছেন তার স্ত্রী কুলসুম। এরপর বিশেষ অভিযানে বৃহস্পতিবার কক্সবাজার থেকে কুলসুম সহ 3 জনকে আটক করে পুলিশ। কক্সবাজার থেকে এই কুলসুমকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসা হয় এবং তাকে বিজ্ঞ আদালতে 160 জন্য প্রেরণ করা হইবে। তাদের বিরুদ্ধে আমরা পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেব তদন্ত সাপেক্ষে। তবে কুলসুমের দাবি, চাকরির প্রলোভন দেখিয়ে শফিক ও রুহুল আমিন নামের 2 জন তাকে দিয়ে মিথ্যা মামলা দায়ের করান। তবে এসব অভিযোগ অস্বীকার করেন তারা। এমনি প্রতি মাসে 20,000 টাকা করে ভাতা পাবা, চাকরির দরকার নেই। আমি বলছি, ভাই আমি এগুলোর ভিতরে নাই, আমার ফ্যামিলি সাথে আর আমি এসব বুঝি না, পুলিশ বুঝি না। উনি বলতেছে যে বুঝো না, তো সমস্যা কি, তোমার তো ঢুকাই ফেলছি, তোমার এখন যদি তুমি যদি না ঢুকো তাহলে তোমার পুলিশ ধরে নিয়ে যাবে। অনলাইনে যে আছে ওইটা চাকরি করো, তাহলে 5,000 বেশি পাবি, তাই করবি নাকি? তাদের কাছে আপনার মোবাইল নাম্বার দিয়ে দেন, হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেন, পরে দিচ্ছি, পরে আবার 3 দিন পরে ফোন দিয়েছে। 5 আগস্টের পর সাভার ও আশুলিয়া থানায় 84টি মামলা দায়ের হয়। এর মধ্যে অনেক মামলায় নিরীহ লোকজনকে আসামি করার অভিযোগ রয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আওয়ামী লীগকে যারা পুনর্বাসনে পদক্ষেপ নিতে চায় তারা ফ্যাসিবাদের দোসর বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। বিকেলে চট্টগ্রাম নগরীর লালদিঘিপাড়ে গণসমাবেশে তিনি এ মন্তব্য করেন। বলেন, আওয়ামী লীগকে পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হলে প্রয়োজনে আরও একটি বিপ্লব হবে। ছাত্র জনতার রক্তের উপর দিয়ে সংগঠনটির এদেশে রাজনীতি করার কোনো সুযোগ নেই। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে বিন্দুমাত্র ছাড় দেয়া হবে না জানিয়ে নূর আরও বলেন, এই দাবিতে প্রয়োজনে ঢাকায় মহাসমাবেশ করা হবে। আওয়ামী লীগের পুনর্বাসন ঠেকানোর জন্য আবার যদি দ্বিতীয় বিপ্লবের ডাক দিতে হয়, এই চট্টগ্রামের মাটি থেকে যেন সেই আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে প্রয়োজনে ঢাকায় মহাসমাবেশ করব। আপনাদের সেই প্রস্তুতি নেওয়ার আহ্বান জানাচ্ছি। ক্লাস 8 পাস মাদারীপুরের জয়নাল এখন ঢাকার বড় চিকিৎসক। চেম্বারে বসেন 3 হাসপাতালে। নিজের নাম বদলে বনে গেছেন ডাক্তার আরিফ হাসান। রোগী দেখেন বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অর্থোপেডিক সার্জন হিসেবে। চিকিৎসক পরিচয়ে বিয়েও করেছেন 5 বছর আগে। রাজধানীর মাতুয়াইলের ফেইথ হাসপাতাল। রোগী দেখছেন ডাক্তার আরিফ হাসান, অর্থোপেডিক সার্জন, বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়। তার বিএমডিসি নিবন্ধন নম্বর 81383। এই ওষুধটা 1 সপ্তাহ খান, দেখেন আল্লাহ পাক কতটুকু ভালো রাখে। অপারেশন প্রয়োজন নেই জানিয়ে রোগীকে দিলেন প্রেসক্রিপশন। জেনারেটর আর অপারেশন লাগবে না, কারণ ডক্টর প্রথম যিনি অপারেশন করছেন তিনি এভাবে করতে পারতেন। কিছুক্ষণ পর তার চেম্বারে এক ব্যক্তি, তার নামও ডাক্তার আরিফ হাসান। তারও বিএমডিসি নিবন্ধন নম্বর 81383। এবার 2 আরিফ হাসান পাশাপাশি
বিএমডিসির ওয়েবসাইটে গিয়ে নিবন্ধন নম্বরের সঙ্গে পরের ব্যক্তির চেহারা মিলে গেল। আপনার ছবি এখানে নাই কেন? ওনাকে চিনতে পারছেন? জি জি, উনি আরিফ হাসান। উনি আরিফ হাসান, তাহলে আপনি কে? সন্দেহ জাগে, তবে কি তিনি এমবিবিএস ডাক্তার নন? এমবিবিএস এর ডিটেইল কি বলেন তো? এমবিবিএস এর মেডিকেল, না 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 বলেন, আমি বলে দিচ্ছি, লিখে দিচ্ছি, লিখে দিচ্ছি, আপনি মুখে বলেন। এবার বলেন এমবিবিএস এর ডিটেইল কি? লেখো না, উনি বলুক। আমি সবই পারি দাদা, বলেন, এটা বলতে পারি। এমবিবিএস এর ডিটেইল বলেন। ব্যাচেলর অফ মেডিকেল, ব্যাচেলর অফ মেডিকেল স্টুডেন্ট, ব্যাচেলর অফ মেডিকেল স্টুডেন্ট। আমি এমএস করেছি, সেটারটা বলে দিই আমি। কোত্থেকে করছেন? আপনি তো এমবিবিএস ডাক্তারই না, আপনি এমএস করলেন কোত্থেকে? অর্থোপেডিক সার্জন পরিচয়ে চিকিৎসা দিলেও লিখতে পারলেন না তা। সঠিক হয়েছে? জি, সঠিক হয়েছে। এবার জানা গেল তার শিক্ষাগত যোগ্যতা, তবে দেখাতে পারলেন না কোনো সনদ। আপনি কি পাস? আমি ইন্টারমিডিয়েট পাস। আপনার আসল নাম কি? আমার আসল নাম ডাক্তার আরিফ হাসান জয়নাল। আরিফ হাসান জয়নাল। আপনার এনআইডি কার্ড বের করেন। বললাম তো হারিয়ে গেছে। এই ব্যক্তির আসল নাম জয়নাল আবেদিন, কিন্তু সব জায়গায় পরিচয় দেন তিনি ডাক্তার আরিফ হাসান। যাত্রাবাড়ির 3টি হাসপাতালে রোগী দেখেন তিনি। আমি তো বললাম দাদা আমি ভুল করেছি, আমি বলতেছি তো আপনাদেরকে দাদা আমি ভুল করেছি দাদা, আমি তো বলতেছি দাদা আমি ভুল করেছি। এখন কি হবে? এখন কি হবে? আমি আর কখনো এটা করব না। 5 বছর আগে বঙ্গবন্ধু মেডিকেলের চিকিৎসক পরিচয়ে বিয়ে করেছেন জয়নাল আবেদিন। তার স্ত্রীও জানেন না আসল নাম। ওনার কাছে ডাক্তারের পরিচয়, মেয়ে বিদেশে ঢাকায় পিজিতে লেখাপড়া করতেছে, তো ওখান থেকে ডাক্তার হয়ে বেরিয়েব, ওই হিসাবে আর কি মেয়ে বিয়ে দিছি। এনাম মেডিকেলের চিকিৎসক আরিফ হাসানের নাম ও বিএমডিসি নিবন্ধন নম্বর ব্যবহার করে চিকিৎসক সেজেছিলেন জয়নাল। তার ভুল প্রেসক্রিপশনের কারণে সম্প্রতি প্রশ্নের মুখে পড়েন ডাক্তার আরিফ। স্যার সলিমুল্লাহ মেডিকেল আদৌ ট্রলি বয় না ওয়ার্ড বয় না ঝাড়ুদার ছিল, সে নিজেই ভালো জানে। সে এখন একজন এমবিবিএস এবং এমএস অর্থোপেডিক্সের সবচেয়ে বড় একটা ডিগ্রি লিখে সে এখানে রুগী দেখতেছেন এবং আমার কাছে তথ্য আসে সে অপারেশনও করেন। জয়নালের শিক্ষাগত যোগ্যতার কোনো প্রমাণ দেখাতে পারেনি ফেইথ হাসপাতাল। এই ভুয়া চিকিৎসককে দিয়েই রোগী দেখানো হয় 3 বছর। শনি ডাক্তার কয়েকটা হসপিটালে চেম্বার করতেন, তো ওই বিশ্বাসে প্রথমে নিয়েছি। ভোটার আইডি কার্ড সব উনি সেম টু সেম দেখাইছে বিএমডিসির সাথে। আমরা চেক করলাম, চেহারার সাথে মিল পাইলাম না। তখন একটা স্যারকে তো আমরা দ্বিতীয়বার প্রশ্ন করতে পারি না। পরে জয়নাল আবেদিনকে গ্রেপ্তার করে ডেমরা থানা পুলিশ। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পেঁয়াজের দাম কিছুটা কমলেও স্বস্তি ফেরেনি রাজধানীর আলুর বাজারে। সপ্তাহের ব্যবধানে কেজিতে আরও 5 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 75 টাকা কেজিতে। তবে ভ্যাট কমানোয় সরবরাহ বেড়েছে সয়াবিন তেলের, তারপরও প্রতি লিটারের দাম 170 টাকার উপরে। পুরো মাস জুড়ে উত্তাপ ছড়ানো আলুর বাজারে এখনও ফেরেনি স্বস্তি। সরবরাহে কোনো ঘাটতি নেই, তারপরও নাগালে আসছে না দাম। গত সপ্তাহে যে আলু বিক্রি হয়েছিল 70-এ, এখন তা 75 টাকা। পাড়া মহল্লায় তা আরও বেশি। আর এজন্য হিমাগার মালিকদের দুষছেন বিক্রেতারা। তবে ভোক্তাদের অভিযোগ, কার্যকর তদারকি না থাকায় অতি মুনাফার সুযোগ পাচ্ছে ব্যবসায়ীরা। নতুন আলু তো আপনার পিছিয়ে হয়ে গেছে, এখনো আসতেছে না। নতুন আলু আসলে পরে কমার সম্ভাবনা। সরকারের কাছে আমাদের চাওয়াটা কি? যে দ্রব্যমূল্য আমাদের নিয়ন্ত্রণে থাকবে, আমরা যেন বাজারে এসে স্বাচ্ছন্দ্যে বাজার করতে পারি। আমাদের কাছে সরকারের কাছে আমাদের অন্য কোনো চাওয়া নেই। গত 7 দিনে পেঁয়াজের দাম কেজিতে কমেছে প্রায় 20 টাকা। বাজারে সরবরাহ বাড়ায় দেশি পেঁয়াজ 130 আর আমদানির পেঁয়াজ কেনা যাচ্ছে 120 টাকায়। আমদানি বেশি, এদের বেচা যায় কম, শুকনো পিসটা কম খায়, তো এই কারণে দামটা কমছে। আবার ইন্ডিয়ান পেঁয়াজও আসছে এর ভেতরে, ইন্ডিয়ার পাকিস্তান। ভোজ্য তেলে ভ্যাট কমিয়ে 5% করার সুফল মিলতে শুরু করেছে বাজারে। এতে সরবরাহ বাড়িয়েছে বিপণন প্রতিষ্ঠানগুলো। তারপরও খোলা সয়াবিন 185 আর বোতলের তেল বিক্রি হচ্ছে 170 টাকা লিটারে। শুল্ক কমানোর আগে দেওয়া যে একটা সাবসিস্টি করে রাখে, ওইটাই আর কি এটা হয়েছে আর কি। আর তাছাড়া দেখা গেছে এখন তো সরকার নেই।
শীত ঘনিয়ে আসায় বাজারে উঠছে পর্যাপ্ত সবজি। শিম, ফুলকপি, বাঁধাকপি বা লাউ কেনা যাচ্ছে ৭০ টাকার মধ্যে। তবে ১ কেজি নতুন আলুর জন্য গুনতে হচ্ছে ১৩০ টাকা পর্যন্ত। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সম্ভাবনা থাকলেও কমে যাচ্ছে পাট ও পাটজাত পণ্যের রপ্তানি। চলতি অর্থবছরের প্রথম ৪ মাসে পাট ও পাটজাত পণ্যের রপ্তানি কমেছে ১৩.৭%। ব্যবসায়ীরা বলছেন, আন্তর্জাতিক বাজারে পণ্যের দাম কমে যাওয়ায় নেতিবাচক প্রভাব পড়েছে রপ্তানিতে। অর্থনীতিবিদদের মতে, বিজ্ঞানভিত্তিক গবেষণা ও নীতি সহায়তার অভাবে পিছিয়ে পড়ছে এ খাত। পরিবেশ বান্ধব হওয়ায় সারা বিশ্বে পাট ও পাটজাত পণ্যের চাহিদা রয়েছে। ভালো মানের পাট উৎপাদনে বাংলাদেশের সুনাম থাকলেও কোনোভাবেই রপ্তানি বাড়ছে না। চলতি অর্থবছরের প্রথম ৪ মাসে $২৬ কোটি পাট ও পাটজাত পণ্য রপ্তানি হয়েছে। এর মধ্যে অক্টোবরে রপ্তানি হয়েছে $7.৮৮ লাখ, যা গত বছরের একই মাসের চেয়ে ৭.৬৩% কম। উদ্যোক্তারা বলছেন, অন্তর্বর্তী সরকার পলিথিন নিষিদ্ধের পর কয়েক দফায় মন প্রতি কাঁচা পাটের দাম বেড়েছে ১৭০০ টাকা পর্যন্ত। এতে বেড়েছে পাট পণ্যের উৎপাদন খরচ। অন্যদিকে আন্তর্জাতিক বাজারে কমেছে পাটের দামও। একটা সার্টেন টাইম পর্যন্ত প্রতি বছর সিজনে যে এতদিন পর্যন্ত রজুট এক্সপোর্ট হবে না বা এরকম কোনো কিছু, তখন গিয়ে টোটাল প্রোডাক্টটার কস্টটা একটু মিনিমাইজ হয়ে আসবে। মিনিমাইজ হয়ে আসলে আলটিমেটলি তখন আমরা এই প্রোডাক্টগুলো তৈরি করে আমরা ফরেন মার্কেটে যে বাইরেরা আছে তাদের সাথে আমরা প্রাইস দিয়ে আমরা কাজ করতে পারব। দেশে প্রায় ১৩৭ ধরনের পণ্য পাট দিয়ে তৈরি হচ্ছে। অর্থনীতিবিদরা বলছেন, পণ্য বহুমুখীকরণে বিজ্ঞানভিত্তিক গবেষণা না থাকায় রপ্তানিতে পিছিয়েছে বাংলাদেশ। একটা বিজ্ঞানভিত্তিক যে গবেষণা, কিভাবে এটা বহুমুখীকরণ করা যায়, একটা রিসার্চ ইনস্টিটিউটকে কীভাবে ফাংশনাল করা যায়, জুট বেসড রিসার্চকে, সেই জায়গাটা কিন্তু আমরা অনেক পিছিয়ে আছি। যেহেতু সার্বিকভাবে নীতিগত সহায়তা নেই, অবকাঠামোগত সহায়তা নেই, অনেকে কিন্তু হতাশ হয়ে গেছে। তো এই জায়গাটায় আমি মনে করি বড় ধরনের নীতিগত এবং অবকাঠামোগত সহায়তা দেওয়ার প্রয়োজন আছে। জুট ইয়ার্নের ক্ষেত্রে ছিল একসময় 10%, তারপর সেটাকে কমিয়ে 7.5, তারপরে করলো 5। এইভাবে কমাতে কমাতে এখন ইনসেন্টিভ দিতেই চাচ্ছে না গভর্নমেন্ট। ভারতে কাঁচা পাট রপ্তানি সীমিত করার পক্ষেও ব্যবসায়ীরা। এতে বাজারে দামের ভারসাম্য থাকলে রপ্তানি পণ্যের প্রতিযোগিতা সক্ষমতা বাড়বে বলে মত তাদের। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আর এই ছিল সংবাদ সন্ধ্যার আজকের আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরে বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।